নমস্কার সবাইকে। কেমন আছেন আপনারা সবাই? স্টোরি টেলার ঈশিতার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালোই আছেন। আর যারা হরর বা ভৌতিক গল্প ভালোবাসেন তাদের রাতের ঘুম ওড়াতে আজ আমি নিয়ে এসেছি সম্পূর্ণ নতুন এবং হাড় কাঁপানো একটি সত্যি ঘটনা। আজকের এই ঘটনাটি কোনো কাল্পনিক গল্প নয়। উত্তরবঙ্গের ডুয়ার্সের এক প্রত্যন্ত চা বাগানের বুকে ঘটে যাওয়া এই ভয়ঙ্কর ঘটনার শিকার হয়েছিলেন অনির্বাণ নামের এক তরুণ লেখক। এই ঘটনার পর তার জীবন কিভাবে তছনছ হয়ে যায় তা আপনারা একটু পরেই জানতে পারবেন। তবে ঘটনাটা শুরু করার আগে একটা বিশেষ কথা আপনাদেরকে জানিয়ে রাখি। অনির্বাণের এক খুব কাছের আত্মীয় এই পুরো ঘটনাটি বিস্তারিত লিখে আমাদের চ্যানেলে পাঠিয়েছেন, কিন্তু কিছু পারিবারিক এবং ব্যক্তিগত কারণে তিনি নিজের নাম প্রকাশ করতে অনিচ্ছুক। তিনি আমাকে বিশেষভাবে অনুরোধ করেছেন যাতে তার পরিচয় গোপন রাখা হয়। তিনি যেভাবে যে ভাষায় নিজের কলমে এই শিউরে ওঠা সত্য ঘটনাটি লিখে আমায় পাঠিয়েছেন, আমি ঠিক সেইভাবেই বিন্দুমাত্র পরিবর্তন না করে আজ আপনাদের ঘটনাটি শোনাচ্ছি। তাহলে আর দেরি না করে ঘরের আলোটা নিভিয়ে দিন, হেডফোনটা কানে গুঁজে নিন, আর চলুন হারিয়ে যাওয়া যাক ডুয়ার্সের সেই কুয়াশা ঘেরা অন্ধকার কালকুট গ্রামের বুকে। উত্তরবঙ্গের ডুয়ার্সের জঙ্গল ঘেরা তিস্তা নদীর ধারে সেই অভিশপ্ত গ্রামটার নাম ছিল কালকুট। চা বাগানের শ্রমিকদের মুখে মুখে এই অঞ্চলের একটা প্রাচীন লোককথা প্রচলিত ছিল, যা শুনলে গায়ে কাটা দেয়। বয়স্করা বলতো প্রতি 12 বছর পর পর অমাবস্যার রাতে জঙ্গল থেকে এক অদ্ভুত কান্না ভেসে আসে। কোনো সাধারণ মানুষ যদি সেই কান্না শুনে রাতে ঘর থেকে বের হয় তবে সে আর কোনোদিন ফিরে আসে না। গ্রামের শেষ প্রান্তে একটা ভাঙা পুরনো ডাক বাংলো ছিল, যেটাকে সবাই এড়িয়ে চলত। লোকমুখে রটে গিয়েছিল যে ওটা আদতে কোনো শয়তান শক্তির আস্তানা। অনির্বাণ ছিল কলকাতার একজন তরুণ লেখক, যে নতুন কোনো অলৌকিক কাহিনীর সন্ধানে ডুয়ার্সের এই প্রত্যন্ত গ্রামে এসে উঠেছিল। তার যুক্তিবাদী মন এইসব ভূত প্রেতের গল্পকে নিছক কুসংস্কার বলে উড়িয়ে দিত। সে তার ডায়েরি আর ক্যামেরা নিয়ে গ্রামের একটিমাত্র চটিদার হরেন কাকুর চায়ের দোকানে গিয়ে বসল তথ্য সংগ্রহের জন্য। হরেন কাকু তাকে চা দিতে দিতে ফিসফিস করে বলল, বাবু, দিনের আলোয় যা খুশি করুন, কিন্তু সূর্য ডুবলে ওই বাংলোর দিকে কিন্তু পা বাড়াবেন না। অনির্বাণ মনে মনে হাসল, কারণ সে জানত ভয়ের পেছনে লুকিয়ে থাকে মানুষের দুর্বল মনস্তত্ত্ব। সে মনে মনে ঠিক করল আজ রাতেই সে ওই নিষিদ্ধ জায়গায় যাবে। ঘড়ির কাঁটায় তখন রাত 11টা। চারদিকের চা বাগানগুলো যেন এক আদিম অন্ধকারে ডুবে গেছে। অনির্বাণ তার পকেটে একটা জোরালো টর্চ আর একটা রেকর্ডার নিয়ে নিঃশব্দে বাংলোর দিকে হাঁটতে শুরু করলো। ঝিঝি পোকার একটানা আওয়াজ ছাড়া আর কোনো শব্দ ছিল না। বাতাসটা যেন অতিরিক্ত ভারী আর ঠান্ডা মনে হচ্ছিল। যত সে বাংলোটার দিকে এগোচ্ছিল ততই তার মনে হচ্ছিল যেন কেউ তার ওপর নজর রাখছে। বুনো লতা পাতায় ঢাকা জীর্ণ গেটটা ঠেলে যখন সে ভেতরে ঢুকলো, একটা পচা চামড়ার গন্ধ তার নাকে এসে ধাক্কা মারল। সে ভাবল হয়তো কোনো বুনো জানোয়ার মরে পড়ে আছে, তাই সে ভ্রুক্ষেপ না করে ভেতরে চলে গেল। বাংলোর প্রধান হলঘরে পা রাখতেই অনির্বাণের টর্চের আলোটা আচমকা কাঁপতে কাঁপতে নিভে গেল। সে বারবার টর্চটা ঝাড়ল, কিন্তু ব্যাটারি নতুন থাকা সত্ত্বেও কোনো আলো জ্বলল না। ঘুটঘুটে অন্ধকারের মধ্যে হঠাৎ পুরো ঘরের তাপমাত্রা যেন মাইনাসে নেমে গেল। অনির্বাণের মুখ থেকে ধোঁয়া বেরোতে লাগলো। ঠিক তখনই হলঘরের কোণ থেকে একটা অদ্ভুত খসখস খসখস আওয়াজ তার কানে এলো, যেন কেউ একটা ভারী বস্তা মেঝেতে টেনে নিয়ে যাচ্ছে। সে পকেট থেকে দেশলাই বের করে একটা কাঠি জ্বালাতেই চোখের সামনে যা দেখল তাতে তার হৃদস্পন্দন থমকে গেল। ঘরের ঠিক মাঝখানে একটা তামাটে রঙের পুরনো আয়না ঝোলানো ছিল।
যার কাঁচটা পুরো ভাঙা। ভাঙা আয়নাটার ভেতরে কোনো প্রতিফলন ছিল না, কিন্তু কাচের ফাটলগুলো থেকে কালো আলকাতরার মতো একটা তরল টপ টপ করে মেঝেতে পড়ছিল। অনির্বাণ দেশলাইয়ের আলোয় দেখল মেঝের সেই তরলটা নিজে থেকেই নড়াচড়া করছে এবং একটা অদ্ভুত অবয়ব ধারণ করছে। ঠিক তখনই তার ঠিক পেছনে একটা দীর্ঘশ্বাস ফেলার শব্দ শোনা গেল, যেন কেউ তার ঘাড়ে ঠান্ডা বাতাস ফুঁকছে। ভয়ে তার সমস্ত শরীর জমে বরফ হয়ে গেল। সে পেছনে ঘোরার সাহস পাচ্ছিল না। কানের খুব কাছে একটা ভাঙা খসখসে গলায় কেউ ফিসফিস করে বলে উঠল, এসেছিস? অনেকদিন পর জীবন্ত রক্তের গন্ধ পেলাম। দেশলাইয়ের কাঠিটা নিভে যেতেই অনির্বাণ অন্ধকারের মধ্যে প্রাণপণে দরজার দিকে দৌড় লাগালো। জঙ্গলের ভেতর দিয়ে দৌড়ানোর সময় গাছের ডালপালাগুলো যেন জীবন্ত হয়ে তাকে আঁকড়ে ধরার চেষ্টা করছিল। অন্ধকার চা বাগানের ঝোপঝাড়ের মধ্যে দিয়ে সে যখন কোনো মতে এগোচ্ছিল, তখন সে বুঝল সে পথ হারিয়ে ফেলেছে। যতবারই সে সোজা যাওয়ার চেষ্টা করছিল, ঘুরে ফিরে সে আবার সেই অভিশপ্ত বাংলোটার সামনেই চলে আসছিল। সামনে একটা পুরনো কুয়ো দেখে সে তার পেছনে লুকোনোর চেষ্টা করল, কিন্তু কুয়োর ভেতর থেকে হঠাৎ একজোড়া জলজ্যান্ত হাত বেরিয়ে এসে তার পা দুটো চেপে ধরল। কুয়োর গভীর থেকে একটা চাপা গম্ভীর আওয়াজ এলো, তুমিও আমাদের মতো এখানেই থেকে যাও, তোমার মুক্তি নেই। অনির্বাণ তার পকেট থেকে কোনো মতে দেশলাইয়ের শেষ কাঠিটা বের করে জেলে কুয়োর ভেতরে ফেলে দিল। আগুনটা নিচে পড়তেই হাত দুটো তাকে ছেড়ে দিল এবং একটা আর্তনাদ শোনা গেল। সে আবার দৌড়াতে শুরু করলো এবং চা বাগানের নালাগুলো পার হয়ে সে গ্রামের মূল রাস্তার আলো দেখতে পেল। কিন্তু ততক্ষণে তার শরীর আর পারছিল না। অতিরিক্ত রক্তক্ষরণ আর আতঙ্কে তার মাথা ঘুরছিল। সে যখন রাস্তার ঠিক মুখে এসে পৌঁছালো, তখন দূর থেকে দেখল ভোরের প্রথম আলো ফুটছে। আলোর রেখা দেখা দিতেই পেছনের সমস্ত ভৌতিক আওয়াজ আর ছায়াগুলো এক নিমেষে বাতাসে মিলিয়ে গেল। সকালবেলা গ্রামের মানুষ যখন চা বাগানে কাজে যাচ্ছিল, তারা রাস্তার ওপরে অনির্বাণকে অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখল। তার সারা শরীরে গভীর আঁচড়ের দাগ ছিল। তার হাত পাগুলো অদ্ভুতভাবে নীল হয়ে গেছিল। গ্রামের ওঝা ও ডাক্তার এসে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেল। 3 দিন পর যখন অনির্বাণের জ্ঞান ফিরল, তখন সে আর আগের সেই চটপটে লেখক ছিল না। তার চোখের তারা দুটো স্থির হয়ে গেছিল, আর সে শুধু শূন্য দৃষ্টিতে জানলার বাইরে তাকিয়ে থাকছিল। ডাক্তাররা পরীক্ষা করে জানালেন যে অতিরিক্ত মানসিক আঘাতের কারণে সে চিরতরে তার মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে। অনির্বাণের সেই ডায়েরি আর ভয়েস রেকর্ডারটা চা বাগানের এক শ্রমিক জঙ্গল থেকে কুড়িয়ে পেয়েছিল। রেকর্ডারটা চালু করতেই গ্রামের মাতব্বররা শুনতে পেয়েছিল শুধু একটানা একটা খসখসের শব্দ আর মাঝে মাঝে অনির্বাণের আতঙ্কিত গোঙানি। কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় ছিল, রেকর্ডিংয়ের একেবারে শেষে ছিল ভারী একটা গলা। পরিষ্কার বাংলায় বলেছিল, পরের বার অন্য কেউ আসবে। এই ঘটনার পর থেকে কালকুট গ্রামের মানুষ চা বাগানের ওই এলাকাটা পুরোপুরি সিল করে দেয়। দিনের বেলাতেও এখন আর কেউ ওই পুরনো ডাক বাংলোর ধারে কাছে যাওয়ার সাহস পায় না। অনির্বাণকে শেষ পর্যন্ত কলকাতার এক মানসিক হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়, যেখানে সে আজও বন্দী। সে নাকি গভীর রাতে উঠে ঘরের দেওয়ালে কয়লা দিয়ে একটা ভাঙা আয়না আর একটা উল্টো মানুষের ছবি আঁকে। নার্সরা বলে, প্রতি অমাবস্যার রাতে অনির্বাণের ঘরের ভেতর থেকে নুপুরের নয়তো একটা হাড় কাঁপানো খসখসে হাসির আওয়াজ পায়। সে নিজের মনে ফিসফিস করে বলতে থাকে, সে আসলে বাংলো থেকে বেরোতে পারেনি, তার শরীরটা শুধু বাইরে এসেছে, আর তার আসল আত্মাটা আজও কালকুঠের সেই অন্ধকার ভাঙা আয়নার ভেতরে বন্দী হয়ে ছটফট করছে। অনির্বাণের আসল আত্মাটা কি সত্যি আজও বন্দী হয়ে আছে কালকুটের সেই ভাঙা আয়নার ওপারে?
আর আমাদের কাছে এই সত্যি ঘটনাটি যিনি পাঠিয়েছেন, অনির্বাণের সেই আত্মীয়, তিনিও কি আজ রাতে শান্তিতে ঘুমাতে পারবেন? এই প্রশ্নগুলো কিন্তু রয়েই গেল। আজকের এই হাড় কাঁপানো ঘটনাটি আপনাদের কেমন লাগলো তা নিচে কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন। গল্পটা যদি সত্যিই আপনাদের গায়ে কাটা দিয়ে থাকে তবে ভিডিওতে একটি লাইক করতে ভুলবেন না। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং এই রকমই রোমাঞ্চকর ও বুক কাঁপানো সব সত্য ভৌতিক ঘটনার সাক্ষী হতে চান তবে এখনই স্টোরি টেলার ঋষিদার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। আপনার কাছেও কি এমন কোনো অদ্ভুত বা অলৌকিক ঘটনা রয়েছে যা আপনার নিজের বা পরিচিত কারোর সাথে ঘটেছে? যদি থেকে থাকে তবে স্ক্রিনে দেওয়া মেল আইডিতে বা ডেসক্রিপশন বক্সের লিঙ্কে আপনার গল্পটি আমাদের লিখে পাঠাতে পারেন। নাম প্রকাশ না করতে চাইলে অনির্বাণের আত্মীয়ের মতোই আপনার পরিচয় গোপন রাখা হবে। আজ তবে এই পর্যন্তই। খুব শীঘ্রই দেখা হচ্ছে আরও একটি নতুন শিহরণ জাগানো গভীর রাতের ঘটনা নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আর হ্যাঁ, রাতে ঘুমানোর আগে ঘরের আয়নাটার দিকে কিন্তু ভুলেও তাকাতে যাবেন না। শুভরাত্রি।